আতিয়ার মুখে হালকা রোদ পড়তেই ঘুম ভেঙে গেল। আতিয়া ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। আতিয়া এবার মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আতিয়া, তুই কিনা এই বাড়ির নতুন বউ আর এখন ঘুম থেকে উঠছিস? এই বলে আতিয়া সোফা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে আতিয়া সোফায় থাকা বালিশ বেডে রাখতে গিয়ে দেখে বেড খালি। এটা দেখে আতিয়ার ভ্রু কুঁচকে গেল। মনে মনে বলল, এত সকালে এই নির্জীব মানুষটা আবার কই গেল? যাগে, যেখানে খুশি সেখানে যাক, আমার কি। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে নিজে ড্রয়িং রুমের উদ্দেশ্যে গেল। ড্রয়িং রুম আর ডাইনিং রুম পাশাপাশি হয়। আতিয়া সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল আবরার আর তার দাদাদি ডাইনিং টেবিলে বসে আছে। আবরার আর তার দাদা নাফিস সেলিম নাস্তা করছে, আর মোহনা বেগম বসে আছে। আতিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেই মোহনা বেগম তাকে দেখে ডাক দিল। আতিয়া মাথায় কাপড় দিয়ে সেখানে গেল। মোহনা বেগম নিজের পাশের চেয়ার টেনে আতিয়াকে বসতে বলল। আতিয়া চুপচাপ বসে পড়ল। নাফিস সেলিম নাস্তা খেতে খেতে আতিয়াকে বলল, রাতে ভালো ঘুম হয়েছে কি নাতনি? আতিয়া মাথা ওপর নিচু করে বলল, হুম। মোহনা বেগম আতিয়ার প্লেটে খাবার সার্ভ করে বলল, বিয়ে হয়েছে বলে মনে করিস না যে তুই আর পড়তে পারবি না। তুই পড়বি আমাদের বাড়ি থেকে, স্কুলে যাবি, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। মোহনা বেগমের কথা শুনে আতিয়া খুব খুশি হলো। সে ভেবেছিল আর হয়তো পড়াশোনা করতে পারবে না, তার শ্বশুর বাড়ির মানুষ হয়তো করতে দেবে না, কিন্তু না, সবাই খুব ভালো মানুষ। আতিয়া সম্মতি জানিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। তারপর রেডি হতে ওপরে চলে গেল। আতিয়া ওপরে যেতেই মোহনা বেগম আবরারকে বলল, আজকে স্কুলে দিয়ে তারপর যেখানে খুশি সেখানে যাবে। আবরার নির্বিকার ভঙ্গিতে বলল, দাদা দিয়ে আসবে, আমি পারবো না, আমার সময় নেই। মোহনা বেগম রাগী কণ্ঠে বলল, তোর বউকে জামাই রেখে আসবি কেন? তুই গিয়ে স্কুলে রেখে আসবি, ব্যাস, এটাই শেষ কথা। দাদি এসব কি? তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমার কথা শুনবি। আবরার আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। কিছুক্ষণের মধ্যে আতিয়া স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। আতিয়া এসে মোহনা বেগম আর নাফিস সেলিমের থেকে বিদায় নিল। তারপর মোহনা বেগমের কথা মতো আতিয়া আবরারের সাথে সাথে বাইরে গিয়ে তার গাড়িতে উঠে বসলো। তারা দুজন গাড়িতে বসতে গাড়ি আতিয়ার স্কুলের দিকে যেতে লাগলো। কিছুতে যেতেই আবরার বিরক্তিতে বিড়বিড় করে বলল, এই বয়সে কিনা বাচ্চা কাচ্চা নিয়ে আসবো স্কুলে, আর আসছি কিনা বউ নিয়ে। তবু যদি কলেজে পড়তো তাও নাই, একটা কথা ছিল, শেষে কিনা স্কুলে পড়া মেয়েকে বিয়ে, জাতি কি আমাকে মেনে নিবে? ছি শালার কপাল, ছি ছি। আবরারের বিড়বিড় করে বলা সব কথা কানে না আসলেও ছি শব্দটা আতিয়ার কানে যেতেই আতিয়া আবরারের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, এত ছি ছি করছেন কেন? আবরার ভাবলেশীনভাবে বলল, কেন? কোনো কথার উত্তর দিতে আমি প্রস্তুত নই। আতিয়া আবরারের কথা শুনে বিড়বিড় করে বলল, তুই সত্যি একটা নির্জীব মানুষ বেটা, অসভ্য। নিজে ছি ছি করছিস আর জিজ্ঞাসা করলে দাম বেড়ে যায়, হনুমান বেটা। আতিয়ার এমন বিড়বিড়ানি দেখে আবরার বলল, কি বলছো? এর মধ্যে গাড়ি স্কুলে এসে পৌঁছালো। আতিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, কি কথার উত্তর দিতে আমিও প্রস্তুত নই, মিস্টার আবরার ফাহাদ। বলে আতিয়া আবরারের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে গাড়ির দরজাটা লাগিয়ে চলে গেল। আর এই পুরো সময়টা আবরার ওঠাব্য মেরে বসেছিল। আতিয়া চলে যেতেই আবরার নিজে নিজেই বলল, মানে আমার ডায়লগ আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল? বাহ। আবরার আর কিছু না ভেবে নিজ গন্তব্যে পাড়ি জমালো। কেমন আছিস প্রাণ ভোমরা? তোকে ছাড়া কেমন করে ভালো থাকি বল? আতিয়া এবার ফারিহাকে জড়িয়ে ধরে বলল, সেম টু ইউ প্রাণ ভোমরা, তোকে ছাড়া আমিও ভালো নেই রে। ফারিহা এইবার আতিয়াকে নিজের থেকে ছাড়িয়ে সম্মুখে দাঁড় করিয়ে বলল, এটা আমাকে বিশ্বাস করতে হবে কি? এটা যে তুই ভালো নেই। তো কি? তো কি মানে? তোর কি এখন আর আমাকে লাগে? তোর জামাই হয়ে গেছে, তাহলে তুই ভালো থাকবি না কেন? ইস, যদি আমারও একটা জামাই হতো। আতিয়া নাক মুখ খিচে বলল,
দিল তো হনুমান নির্জীব মানুষটার নাম বলে মুড এর 12টা বাজিয়ে দিতে। ফারিয়া অবাক হয়ে বলল। কি বলছিস তুই এসব? যা ঠিক তাই বললাম। ফারিয়া এবার মুখে দুষ্টু হাসি নিয়ে আতিয়াকে বলল। কাল রাতে কি হয়েছিল জানো? আতিয়া ওইভাবে বলল। কিছু হওয়ার কথা ছিল নাকি? আরে বুঝছিস না কেন আমার কথা? আমি বলতে চাচ্ছি, কাল তো তোদের বাসর রাত ছিল। জিজু। ফারিয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে আতিয়া ওয়াক ওয়াক শুরু করলো। ফারিয়া তাড়াতাড়ি আতিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। কি হলো, এমন করছিস কেন? তার মানে কি প্রথম রাতে? আতিয়া তাড়াতাড়ি ফারিয়ার কথা কেড়ে নিয়ে 2 হাত জোর করে বলল। চুপ যা বোন, চুপ যা। কিসের সাথে কি মেলাচ্ছিস? ওই হনুমান নির্জীব মানুষটার সাথে বাসর? বাহ, আমার বমি এসে গেছে তোর কথা শুনে। আর তুই? ছি। ফারিয়া অবাক হয়ে বলল। তার মানে কাল রাতে কিছু হয়নি? ওই শালা হনুমান নির্জীব মানুষটার সাথে কিভাবে হবে? ফারিয়া বিরক্তিকর কণ্ঠে বলল। কি তখন থেকে নির্জীব মানুষ বলছিস? তো কি বলবো, ওই বেটা আস্ত একটা নির্জীব মানুষ। প্রথম দেখায় কিভাবে না আমাকে থাপ্পড় মারলো। থাপ্পড় মারলো মানে? তোদের কি আগেও দেখা হয়েছে? তা হয়নি, একবার না 3-3 বার। আর কালকে রাতে আর এখন সকালে নিয়ে মোট 5 বার দেখা হলো। আর এখন তো প্রতিনিয়ত দেখা হবে। তুই যে বললি জিজুকে নাকি এখনো দেখিসনি, তাহলে কিভাবে কি? আরে মনে আছে তোর, যে তোর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, অপমান করেছিল। আতিয়ার কথায় ফারিয়া একটু মনে করার মতো করে বলল। ও হ্যাঁ, মনে পড়েছে। আবার সেই দিন আমাদের স্কুলে এসেছিল। হুম। তো ওর সাথে তোর সম্পর্ক কি? আরে ওই হনুমান নির্জীব মানুষটাই আমার হাজবেন্ড, 3 কবুল বলা স্বামী। আতিয়ার কথা শুনে ফারিয়া অবাক হয়ে বলল। লাইক সিরিয়াসলি? ওই হ্যান্ডসাম ড্যাশিং লুকওয়ালা হট ছেলেটা তোর হাজবেন্ড? ফারিয়ার কথায় আতিয়া ফারিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি বললি তুই? ওই হনুমান নির্জীব মানুষটাকেও হ্যান্ডসাম, তারপর ড্যাশিং লুক, তারপর আর কি যেন হট? সত্যি কথা বলতো, তুই তুই কি আমার বান্ধবী? ফারিয়া আতিয়ার কাঁধে এক হাত রেখে বলল। অবশ্যই, শুধু বান্ধবী না, বেস্ট ফ্রেন্ড। আর ওই হ্যান্ডসাম বয়টার একটা মাত্র কিউট শালি। আর কিছু জানবি? যা তোর ওই হ্যান্ডসামের কাছে। হুম, যাবো। আজ না, কালকে। গিয়ে আমাকে উদ্ধার করবেন ম্যাম। আতিয়া ও ফারিহাতের কথার মধ্যেই স্কুল ঘন্টা পড়ে গেল। তাই ওরা কথা বন্ধ করে ক্লাসরুমে চলে গেল। কুত্তার বাচ্চা, তুই কি মনে করেছিস আমার অগোচরে আমার পরিবারের মানুষকে অ্যাটাক করবি? এত বড় কলিজা তোর একবারও মনে হয়নি যে এএফ যদি শোনে এই খবর তাহলে কি হবে? কথাগুলো এএফ সামনে থাকা এক ব্যক্তিকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় তার গলা 2 হাতে চেপে ধরে বলল। এত জোরে গলা চেপে ধরায় লোকটি শ্বাস নিতে পারছে না, অনবরত কাশি হচ্ছে। এএফ রাগে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন দেখলো লোকটা আর বাঁচবে না এমন পর্যায়ে, তখনই গলা থেকে হাত নামিয়ে নিল। লোকটি ছাড়া পেতেই ঘন ঘন নিঃশ্বাস নিল আর অনবরত কাশতে লাগলো। এএফ নিজের রাগ সংবরণ করার জন্য 2 হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তারপর চোখ খুলে লোকটির কাছে গেল। এএফ এর চোখ রাগের কারণে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে এক্ষুনি চোখ থেকে গলগল করে পানির বদলে রক্ত বেরিয়ে আসবে। এএফ লোকটির চুলের মুঠি এক হাতে ধরে গর্জে উঠে বলল। বল জানোয়ার, আমার পরিবারের ক্ষতি করতে কে বলেছে তোকে? আর এই কাজের জন্য কত টাকা পেয়েছিস? এএফ এর কথায় লোকটি কিটকিট করে হেসে বলল। তুই কি মনে করেছিস আমাকে কিডন্যাপ করে এনে টর্চার করলে আমি সব বলে দেব? বোকা এফ, হা হা হা। লোকটির এমন কথা যেন এএফ এর রাগে ঘি ঢালার মতন ছিল। ও এবার ওর অ্যাসিস্ট্যান্ট আরিফকে ডাক দিল। আরিফ, আরিফ। এএফ এর ডাক শোনা মাত্রই বাইরে থেকে রুমের ভেতরে প্রবেশ করলো আরিফ। তারপর এএফ এর কাছে গিয়ে বলল। জি ভাই। এই লোক মুখ খুলতে প্রস্তুত না, আর খুলবেও না, তাই শাস্তিটা পেয়ে যাক। একে উলঙ্গ কর, তারপর উল্টো ঝুলিয়ে রাখ।
আর কড়াই করে গরম পানি কর। সেই কড়াই উত্তপ্ত গরম পানিতে অ্যাসিড মিশ্রণ করে তারপর এই জানোয়ারের বাচ্চাকে তার মধ্যে দিয়ে দিবি। নাও টাইম স্টার্ট। কথাগুলো বলেই এএফ রুম থেকে বেরিয়ে গেল। আর আরিফ এএফ এর বলে যাওয়া কাজগুলো শুরু করে দিল সব। প্রায় 10 মিনিট পরে লোকটির চিৎকার এএফ এর কানে আসলো। সেই মরণ যন্ত্রণার চিৎকার শুনে পুরনো এই পরিত্যক্ত বাড়িটা যেন কেঁপে উঠল, সাথে জঙ্গলের পশু পাখিগুলো এখানে সেখানে ছুটে দিল, উড়ে গেল। আর এএফ তার মরণ চিৎকার শুনে একটা বাঁকা হাসি দিল। তারপর নিজের গাড়িতে উঠে বসলো। কাজ শেষ করে আরিফও বাড়ি থেকে বেরিয়ে এসে এএফ এর গাড়িতে উঠে পড়ল। আর সঙ্গে সঙ্গে গাড়ি অজানা গন্তব্যে পাড়ি জমালো। রাত 12টার ঊর্ধ্বে। এমন সময় নেই কেউ জেগে, গভীর ঘুমে মত্ত। রাস্তায় থেকে থেকে কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে বেড়াচ্ছে। এই নিস্তব্ধ রাতে কুকুরের এমন আওয়াজ খুবই ভয়ঙ্কর শোনা যাচ্ছে। ঠিক ঘড়ির কাঁটা রাত 2:11। ঘরে পৌঁছাতে আবরার বাসায় ঢুকলো। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় কোনো সমস্যা হয়নি। সারাদিন এর ক্লান্তি ভরা দেহ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল নিজের রুমের উদ্দেশ্যে। আবরার নিজের রুমের সামনে এসে পাসওয়ার্ড টাইপ করে রুমের দরজা খুলল। তারপর রুমের ভেতরে ঢুকে গেল। আবরার রুমে ঢুকে কোনো রূপ লাইট অন না করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। প্রচুর ক্লান্তি লাগছে, এখন শাওয়ার না নিলে হবে না। তাই আবরার প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। পরনে তার সাদা টি শার্ট আর ট্রাউজার পরিহিত। আবরার নিজের ফোন টি টেবিল থেকে নিয়ে দেখল রাত 2:34 বাজে। আবরার আর কোনো কিছু না ভেবে বেডে চলে গেল একটু ঘুমানোর উদ্দেশ্যে। আবরার বেডে গিয়ে শুয়ে পড়ল। আবরার বেডে শুতেই একটা মিষ্টি গন্ধ তার নাকে আসলো। আবরার 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গন্ধটা নিল। আবরারের চোখ লেগে আসছে ঘুমে। হাজারো ঘুম এসে ভারী করেছে তার চোখের পাতায়। তাই আর এই মিষ্টি গন্ধটার উৎস না খুঁজে ঘুমানোর প্রস্তুতি নিল। আবরার নিজের পাশে হাতড়িয়ে কোলবালিশ খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। আবরার কোলবালিশটা একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আবরার ঘুমের ঘরে দেখলো কোলবালিশটা অতিরিক্ত নরম, তাও এত পরিমাণ ঘুম চোখের পাতায়। তাই আর চোখ খুলে দেখতে পারল না, ওইভাবে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। চারিদিকে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসতেই আতিয়ার ঘুম হালকা হয়ে গেল। আতিয়া এবার আড়মোড়া ভাঙতে গিয়ে দেখল ওর ওপর কেউ তার সমস্ত ভর ছেড়ে দিয়েছে। আতিয়া কপাল কুঁচকে ফেল যে কে তার উপর এমন শরীরে সব ভর ছেড়ে দিয়েছে। আতিয়া এবার নিজের হাত দিয়ে হাতড়িয়ে হাতড়িয়ে দেখতে লাগলো। আতিয়া হাতড়িয়ে হাতড়িয়ে পেল কারোর প্রশস্ত বুক। আতিয়া নিজের হাত আবারও হাতড়ালো, তখন তার হাত গিয়ে ঠেকলো কারোর মুখে। আতিয়া মুখে হাত বুলাতে লাগলো। এইসব করার মধ্যে আতিয়ার নাকে কয়েকটা ফুলের মিশ্রণ জাতীয় আর রাসবেরির সুগন্ধি ভেসে আসলো। আতিয়ার এই সুগন্ধটা ভীষণ ভালো লাগলো, কিন্তু হুট করে মাথায় একটা প্রশ্ন চালা দিয়ে উঠল যে এটা কে যে আমাকে এইভাবে বুকের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে? আতিয়া এইবার অনেক কষ্টে ব্যক্তিটির হাত ও পা নিজের শরীরের ওপর থেকে সরালো। তারপর উঠে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল, যেন বিশ্বজয় করে এসে কষ্ট হয়ে গেছে। আতিয়া এবার তাড়াতাড়ি বেড থেকে নেমে রুমের লাইট অন করলো। তাতে পুরো রুম আলোকিত হয়ে গেল। আতিয়া এই আলো নিয়ে বেডে তাকিয়ে যা দেখে তাতে সে ভীষণ অবাক হয়ে যায়। অবাক হওয়ার মধ্যেই অস্পষ্ট স্বরে মুখ দিয়ে আওড়ালো, নির্জীব মানুষ। মুখের কথাটা মাথায় গেঁথে যেতেই আতিয়া মুখে হাত দিয়ে বলল, আল্লাহ, সারা রাত এই নির্জীব মানুষ আমাকে কোলবালিশের মতো বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। আমার সব শেষ হয়ে গেল রে। এই হনুমান নির্জীব মানুষটা আমার সব শেষ করে দিল। বলে ন্যাকা কান্না জুড়তে লাগলো। আতিয়ার কান্নার আওয়াজ আবরারের কানে আসতেই আবরারের ঘুম ভেঙে গেল। সে কান্নার উৎস খুঁজে দেখল আতিয়া বেড থেকে একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে। আবরার কপাল কুঁচকে আতিয়াকে ধমক দিয়ে বলল, হে স্টুপিড গার্ল, স্টপ ক্রাইং। আবরারের ধমক শুনে আতিয়া ন্যাকা কান্না বন্ধ করল। আবরার এইবার আতিয়াকে বলল, সকাল সকাল ন্যাকা কান্না জোড়ার মানে কি? আতিয়া হাই হতাশ করতে করতে ন্যাকা কান্নার অভিনয় করে বলল, আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আতিয়ার কথার মানে আবরার কিছুই বুঝতে পারল না।
তাই ভ্রুকুচকে না বোঝার মতো করে বলল। সব শেষ করলাম মানে? আতিয়া আবারও ন্যাকা কান্নার স্বরে বলল। আপনি আমাকে কলঙ্কিত করে দিয়েছেন, এখন এই মুখ আমি কিভাবে দেখাবো? বলে আবারও ন্যাকা কান্না জুড়ল। আর এইদিকে আবরার অবাক হয়ে বলল। এই মেয়ে, তুমি কি বললে? আমি তোমাকে কলঙ্কিত করেছি? হাউ ফানি! তুমি যা বলছো ভেবে চিনতে বলছো নাকি অভিনয় করছো আমার সাথে? আতিয়া আবরারের কথায় প্রতিবাদ জানিয়ে বলল। না না না, আমি ঠিকই বলছি, আপনি আমাকে কলঙ্কিত করেছেন। আবরার ধমকের সুরে বলল। শাট আপ! কি যাতা বলছো? কিভাবে কলঙ্কিত করলাম আমি? এই যে সারা রাত আপনি আমাকে আস্তে পিষ্টে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, এতে আমি কলঙ্কিত হয়ে গেছি। আতিয়ার এমন কথা শুনে আবরার কিছু সময় চুপ হয়ে গেল। তারপর আতিয়াকে সেইভাবেই বলল। জড়িয়ে ধরলে কলঙ্কিত হয়ে যাই? আবরারের এমন বোকা কথায় আতিয়াও সায় জানালো, মাথা ওপর নিচ করে। আতিয়াকে সম্মতি দিতে দেখে এইবার যেন আবরার রেগে গেল। আতিয়াকে ঝাড়ি মেরে বলল। কোত্থেকে এইসব শিখেছ বে? আর তুমি আমার বেডে শুয়েছিলে কেন? তোমাকে বলেছিলাম তো যে আমি বেড শেয়ার করি না। তাহলে? আতিয়া এইবার আমতামতা করে বলল। আসলে অনেক রাত হয়ে গেছিল, দেখলাম আপনি এখনো বাসায় আসছেন না, তাই আমি বেডে গিয়ে শুয়েছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। স্টুপিড গার্ল, আর কোনোদিন যেন আমার বেডে তোমাকে ঘুমাতে না দেখি। যদি দেখি তাহলে খুন করে ফেলবো। এই বলে আবরার আবারও গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আতিয়া আবারও ন্যাকা কান্না করতে করতে বলল। এখন আবার কি হবে? আমি আমার এই মুখ কিভাবে দেখাবো? আতিয়ার এমন কথা শুনে আবরার আতিয়ার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল। মুখে মাস্ক লাগিয়ে ঘোরো, তাহলে এই দেখতে পাবে না। আর একটা শব্দ যদি বেরিয়েছে মুখ থেকে, তাহলে মুখ সেলাই করে দেব। আবরারের এমন শান্ত হুমকিতে হয়তো কাজ হয়েছে। আতিয়া চুপ করে গেল। বলা যায় না, এই নির্জীব মানুষটা সত্যি সত্যি যদি ওর মুখটা সেলাই করে দেয় তাহলে কিভাবে কথা বলবে। কিন্তু মনে মনে ঠিকই আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। আতিয়া আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একেবারে উজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আতিয়া। তারপর জায়নামাজে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলো। সালাত শেষ করে আতিয়া স্কুলের পড়া করতে লাগলো। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। গান শেষ হতে সবাই করতালি দিল। কেউ কেউ তো মুখ দিয়ে বাঁশি বাজালো। জানো, আমার না কেমন যেন হচ্ছে। আতিয়া ফারিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি হচ্ছে? ফারিয়া আতিয়া ডান হাত নিজের বুকের বাম পাশে রেখে বলল। দেখ জানো, আমার হার্টবিট কত জোরে জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। আতিয়া এবার আতঙ্ক কণ্ঠে বলল। এমন হচ্ছে কেন প্রাণ ভোমরা? তুই ঠিক আছিস তো? না রে জানো, আমি ঠিক নেই। আতিয়া ফারিয়ার মুখে এক হাত রেখে বলল। কি হয়েছে প্রাণ ভোমরা, আমাকে বল, কোথায় ব্যথা করছে? বুকের বাম পাশে ভীষণ ব্যথা করছে রে জানো। আতিয়া এবার চেয়ার থেকে উঠে ফারিয়ার হাত ধরে বলল। আমার সাথে ডক্টরের কাছে চল, ওঠ। ফারিয়া আতিয়াকে আবার চেয়ারে বসিয়ে বলল। আরে জানো, এই ব্যথা ডাক্তারে সারাতে পারবে না। আতিয়া ভ্রুকুচকে বলল। তাহলে? ফারিয়া লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। এই রোগ একমাত্র তাহসিন রাকিব সারাতে পারবে। ফারিয়ার কথায় আতিয়া চোখ বড় বড় করে বলল। কি? জানো, তুই যা শুনলে তাই। এই যে মাত্র গানটা গাইলো, উফ, আমার মনটা ছুঁয়ে গেছে। এই গান আমি অনেকবার শুনেছি, কিন্তু তার মুখে প্রথম শুনলাম। কি সুন্দর করে বলল, আজ আমার স্বপ্ন দেখাবি আই, এক নতুন গল্প শোনাবি আই। গানটা মনে হলো সম্পূর্ণ আমাকে ডেডিকেট করে বলল। ইস, কি যে মাদকতা তার কণ্ঠে, আমি খুন হয়ে যাচ্ছি প্রতিবার। আতিয়া এক হাত মাথায় দিয়ে বিড়বিড় করে বলল। এই মেয়ে পাগল হয়ে গেছে। এর মধ্যে আতিয়া ফারিয়া আর তাদের 2-3 মেয়ে ফ্রেন্ডকে স্টেজে ডাকলো। আতিয়ারা একে একে সবাই স্টেজে উঠে গেল। আজকে আতিয়াদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে তাহসিন রাকিবকে স্পেশাল গেস্ট হিসেবে আনা হয়েছে। স্কুলের স্যার ম্যাডামদের বক্তব্য শেষ হতেই তাহসিন রাকিব স্টেজে উঠে গান গাইল। আর এখন আতিয়াদের স্টেজে ওঠার কারণ, ওরা এই অনুষ্ঠানের নাচে নাম দিয়েছিল।
তাই নাচ করতে স্টেজে উঠেছে। আতিয়া আজকে শাড়ি পরেছে, সাদা শাড়ি, তার উপর সাদা স্টোনের কম্বিনেশন। আতিয়ার সাথে যারা নাচ করবে তারা সবাই আতিয়ার মতো একই রকম শাড়ি পরে আছে। তাদের সবার চুল বিনি করে একপাশে রাখা। আতিয়ার মঞ্চে উঠে সবাই লাইন পেতে দাঁড়াতেই হুট করে সেইখানে ফাহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট চেয়ারম্যান মিস্টার আবরার ফাহাদ ও তার দাদা নাফিস সেলিম উপস্থিত হলো। কুলস কর্তৃপক্ষ থেকে তারা হলো প্রধান অতিথিবৃন্দ। আবরার আর নাফিস সেলিম হেড স্যারের সাথে হ্যান্ডশেক করলো। তারপর নিজেদের বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসলো। আবরার আর নাফিস সেলিম বসতে তাহসিন রাকিব তাদের ওইখানে গেল, গিয়ে আবরার আর নাফিস সেলিমের সাথে হ্যান্ডশেক করলো। হ্যান্ডসাম বয়, কেমন আছো? নাফিস সেলিম হেসে জবাব দিল, এই তো ইয়ং ম্যান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তাহসিন আবরারের দিকে তাকিয়ে দেখল সে ফোন কল করছে। রাকিব এবার মেকি রাগ নিয়ে আবরারকে বলল, তুই এখানে ফোন নিয়ে কি করছিস? বন্ধ কর শালা। মেয়েরা দেখ নাচ করছে, সেগুলো দেখ আর এনজয় কর। আবরার রাকিবের কথায় বিরক্তিকর কণ্ঠে ফোন কল করতে করতে বলল, শাট আপ রাকিব, তুই জানিস ভালো করে আমার এই মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই এসব বলা বন্ধ কর। তোর বউয়ের প্রতিও নেই। আবরার ওইভাবে থেকে জবাব দিল। নো। রাকিব কিছু বলতে গিয়েও আর কিছু বলল না। সে আবরারের পাশে বসে স্টেজের দিকে তাকালো। এদিকে আবরারকে ওইখানে আসতে দেখে আতিয়া ভীষণ রাগ হয়। এসেছে তাও ভালো কথা, কই পেছনে বা মাঝখানে সারিতে বসবে তা না, একদম সম্মুখে বসে আছে যত সব। আতিয়া এইসব কথা মনে মনে বলতে লাগলো। এর মধ্যে অ্যানাউন্সমেন্টে আতিয়াদের সকলের নাম ডাকলো, ডেকে তাদের নাচ শুরু করতে বলল। গান চালু হতেই আতিয়ারা গানের তালে তালে নাচ শুরু করলো। এদিকে আতিয়ার নাম মাইকে বলতেই আবরার ফোন থেকে চোখ উঠিয়ে সামনে স্টেজে তাকিয়ে দেখল আতিয়া যে এখন সবার সাথে গানের তালে তালে নাচ করছে। আতিয়াকে নাচতে দেখে আবরার ফোন কল বন্ধ করে স্টেজের দিকে শুধু আতিয়ার দিকে তাকিয়ে রইল। ফুল 5 মিনিট একটা গানে ওরা নাচ করলো, আর এই পুরোটা সময় আবরার আতিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। নাচতে নাচতে আতিয়ার শাড়ি পেট থেকে একটু সরে গেল। শাড়ি সরে যাওয়ায় আতিয়ার সাদা স্লিম উদর দেখা গেল, আর এটা আবরার দেখতেই রাগে মাথা আগুন হয়ে গেল। আবরার রাগে তার 2 হাত মুষ্টিবদ্ধ করে আতিয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আবরারকে নিজের দিকে তাকাতে দেখে আতিয়ার অস্বস্তি হতে লাগলো, কেমন হাঁসফাঁস লাগছে। আতিয়াদের নাচ শেষ হতেই তারা স্টেজ থেকে নেমে পড়ল। এইদিকে আবরারকে পুরোটা সময় স্টেজের দিকে তাকাতে দেখে রাকিব দুষ্টু এসে আবরারের দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, কি মামা, কেউ একজন বলেছিল যে মেয়েদের প্রতি তার ইন্টারেস্ট নেই, এমনকি বউয়ের প্রতিও। আর এখন দেখছি। রাকিবের কথা শেষ হওয়ার আগেই আবরার সেখান থেকে উঠে গেল। আবরার উঠতেই রাকিব আর নাফিস সেলিম ডাক দিল, আবরার শুনল না, হনহন করে চলে গেল। আতিয়া আর ফারিয়া স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে, সেখানে তেমন কেউ নেই। ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে। এর মধ্যে হুট করে আবরার সেখানে উপস্থিত হলো। আবরারকে সেখানে আসতে দেখে আতিয়া কিছু বলবে তার আগেই আবরার তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়ার হাত এত জোরে চেপে ধরেছে যে হাত খুলে পড়বে। আতিয়া বলল, এই মেয়ে পাগল হয়ে গেছে। এই, আমার ব্যথা লাগছে, হাত ছাড়ুন। আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আতিয়ার কোনো কথার উত্তর না দিয়ে আবরার আতিয়াকে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। তারপর গাড়ির ব্যাক সিটের দরজা খুলে আতিয়াকে এক প্রকার ছুঁড়ে মারল। আতিয়ার উপুর হয়ে পড়ল। ও ভীষণ ব্যথা পেয়েছে এইভাবে ছুঁড়ে মারায়। ও আস্তে আস্তে উঠে বসবে, এর মধ্যেই আবরার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল, যার দরুন আতিয়া আবারও হুমড়ি খেয়ে পড়ে গেল। আর এইসব ফারিয়া বোকার মতো তাকিয়ে দেখে গেল, কোনো কিছুই বলতে পারল না। আবরার আতিয়াকে নিয়ে নিজের গেস্ট হাউসে আসলো। আবরার গাড়ি পার্ক করে গাড়ির দরজা খুলে আবারও আতিয়ার হাত শক্ত করে জড়িয়ে ধরে টানতে টানতে গাড়ি থেকে বের করে ভেতরে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়াকে টানতে টানতে বেডরুমে আনলো, এনে আতিয়াকে বেডে ছুঁড়ে মারল। আতিয়া আবারও হুমড়ি খেয়ে বেডে পড়ল। আতিয়া এবার ব্যথা সহ্য করতে পারল না, তাই নিজে আস্তে উঠল। উঠে আবরারের দিকে তাকিয়ে বলল,
এই আপনার সমস্যা কি? আমাকে এইভাবে টেনে আনলেন কেন? আতিয়ার এই কথা যেন আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। আবরার আতিয়ার উদরে হাত দিয়ে তাকে হ্যাচকা টানে নিজের কাছে আনলো। কোনো পুরুষের এত কাছে আসায় আতিয়ার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। শ্বাস নিতে পারছে না, যেন গলায় আটকে আছে। আতিয়ার এমন হওয়ার মধ্যেই দেখলো তার পেট জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আতিয়া নিজের পেটের দিকে তাকিয়ে দেখলো আবরার তার হাতে নখ দিয়ে পেট হাসড়ে দিচ্ছে। এটা দেখে আতিয়া রেগে গেল খুব। সে কয়টা কড়া কথা শোনাবে বলে আবরারের দিকে তাকাতেই আবরার আতিয়াকে কথা বলতে না দিয়ে তার নরম ওষ্ঠজোড়ায় নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। আতিয়া কিছুই বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু যখন দেখলো ও নিঃশ্বাস নিতে পারছে না তখনই আতিয়া ছোটাছুটি করতে লাগলো, কিন্তু তাও নিজেকে আবরারের থেকে ছাড়াতে পারল না। আবরার আতিয়ার ঠোঁটে গভীর চুমু দেওয়ার বদলে কামড় দিতে লাগলো। এতে আতিয়া ব্যথায় আরও বেশি ছটফট করতে লাগলো। প্রায় 10 মিনিট পরে আবরার আতিয়ার ঠোঁটে যে যুদ্ধ বাঁধালো সেটা স্থগিত করলো। আতিয়া ছাড়া পেতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবরারও নিঃশ্বাস নিয়ে নিজের তর্জনী আঙুল দিয়ে ঠোঁট মুছে আতিয়ার দিকে তাকিয়ে বলল, মুখে তিতা করলা থাকলেও ঠোঁটটা কিন্তু অনেক মিষ্টি। আই লাইক ইট। আবরারের এমন কথা শুনে আতিয়া বলল, এসব কি? আবরার ভাবলেশীনভাবে বলল, শাড়ি পরে ছেলেদের পেট বের করে দেখার জন্য সামান্য ছোট একটা শাস্তি। আতিয়া অবাক হয়ে বলল। কখন দেখলাম আমি আমার পেট? আবরার ডিভানে গিয়ে বসতে বসতে বলল, অনেক শখ তোর শাড়ি পরে পেট দেখিয়ে নাচ করে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করা, তাই না? তো কয়টা নাগর জুটাইছিস এই পর্যন্ত নিজের রূপ যৌবন দেখিয়ে? আবরারের এমন কথায় আতিয়া আবরারের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কি সব বলছেন? আমি আমার রূপ যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করব কেন? তোর তো একটাতে চলে না, তাই তো স্কুলে তো নাগরদের সামনে নাচ করছিলিস ভালো, এখন আমার সামনে নাচ, আমি দেখব। কেন নাচবো আমি আপনার সামনে? আমি বলেছি তাই নাচবি। আপনি বললেই আমাকে নাচতে হবে? শাস্তির কথা মনে আছে তো? না নাচলে আবারও ওই যুদ্ধ শুরু হবে। এখন ডিসিশন তোর। না নাচলেও সমস্যা নেই, তোর ওই ঠোঁটে যুদ্ধ করতে আমার বেশ ভালোই লাগলো। আবরারের এমন কথা শুনে আতিয়া তাড়াতাড়ি তার 2 হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেলল। তারপর বলল, আমি নাচবো, গান চালু করেন। গুড গার্ল। এই বলে আবরার একটা গান চালু করলো আর আতিয়া সেই গানের তালে তালে নাচতে লাগলো। আবরার বসে বসে ফোন কল করতে লাগলো। এদিকে আতিয়া 1 ঘন্টা ধরে নাচতে নাচতে হাত পা ব্যথা হয়ে গেল। নাচতেও পারছে না ভালো করে, হাত পা শুধু ছোড়াছুড়ি করছে এদিক ওদিক। আতিয়া ক্লান্তি কণ্ঠে বলল, আর কত নাচবো? আবরার ওইভাবে ফোন কল করতে করতেই বলল। আমি যতক্ষণ না থামতে বলবো। আবরারের এমন কথা শুনে আতিয়া আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে আবারও নাচ করতে লাগলো। 10 মিনিট হতেই আবরার বলল, থাক, আর নাচতে হবে না, আজকের জন্য এইটুকু থাক। আর আজকের শাস্তির কথা মনে থাকলে কোনোদিন শাড়ি পরবি না, আর না কোনোদিন নাচ করবি। এই বলে আবরার রুম থেকে বেরিয়ে গেল। আবরার চলে যেতে আতিয়া ওইভাবে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আতিয়া, সোনা মা, কান্না করো না। তুমি তো স্ট্রং, তাই না? কান্না করো না আমার সোনা মা। আমরা তাড়াতাড়ি চলে আসব। আর আমরা আসলেই তুমি দেখবে তোমার বাবা আবারও সেই আগের মতো তোমাকে আম্মু বলে ডাকবে, আর 5 বাবার মতো তোমাকেও আদর করবে। আতিয়া হিসকি তুলে কান্না করতে করতে বলল, আম্মু আম্মু আব্বু সুস্থ হয়ে যাবে তো এবার? আয়েশা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, আম্মু একদম ঠিক হয়ে যাবে। তুমি আর কান্না করো না। তুমি যদি কান্না করো তাহলে আমরা কিভাবে যাব মা, বলো তুমি? আর না গেলে তোমার আব্বু ঠিক হবে না কিভাবে? আয়েশার কথা শুনে আতিয়া এবার নিজের চোখের পানি মুছে দিল। তারপর বলল, আচ্ছা, আমি আর কান্না করব না। আয়েশা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আমার গুড গার্ল। মিসেস আয়েশা এবার আতিয়ার 1 হাত ধরে মোহনা বেগমের কাছে নিয়ে গেল। তারপর মোহনা বেগমের হাতের পরে আতিয়ার হাত দিয়ে বলল, আমার আতিয়া এখন আর আমার না, সে এখন তোমার বাড়ির সম্মান, তোমার বাড়ির বউ। আন্টি, তবুও একটা কথা বলি,
আমার মেয়েটা বড্ড ছোট আর অবুঝ। তুমি দেখে রেখো, আমার আর ওর বাবার জন্য অনেক কান্না করবে। একটু বুঝিয়ে বলল, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ ফিরে আসবো। মোহনা বেগম আতিয়ার হাত শক্ত করে চেপে ধরে তাকে নিজের বুকে টেনে নিল। তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে মিসেস আয়েশাকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখে রাখবো। কোনো কষ্ট বা কান্না করতে দিব না। তুমি নিশ্চিন্তে থাকো আর সাবধানে যেও। মিসেস আয়েশা এবার সবার থেকে বিদায় নিয়ে নিজের স্বামী সাদমান সাদিবকে নিয়ে চলে গেল সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মিসেস আয়েশা তার স্বামী সাদমান সাদিবকে নিয়ে সিঙ্গাপুর গেছেন আজ 4 দিন হচ্ছে। এই 4 দিনে আতিয়া তেমন কোনো কথাই বলতো না, স্কুলেও যেত না, সবসময় রুমের মধ্যে বসে থাকতো। মোহনা বেগম আর নাফিস সেলিম এসে এসে আতিয়ার সাথে কথা বলতো, আতিয়াকে খাইয়ে দিত। আজ 4 দিন পরে আতিয়া স্কুলে যাবে, তাই এখন ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। দাদি, কি দাদুমণি? আচ্ছা দাদি, তুমি এত আনরোম্যান্টিক কেন? আতিয়ার এমন কথা শুনে মোহনা বেগম হতবাক হয়ে আতিয়ার দিকে তাকালো। আর নাফিস সেলিম খাবার মুখে দিয়ে না গিলে চুপচাপ আতিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। এইদিকে আতিয়া নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, তোমরা দুজন আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? মোহনা বেগম হতবাক থাকা অবস্থায় বলল, তুই এখানে কি বললি? আমি আনরোমান্টিক? আতিয়া খেতে খেতে বলল, তাই নয়তো কি? আমি দেখছি দাদা তোমাকে কত ভালোবাসে, কত যত্ন করে, আর তুমি দাদার সাথে শুধু ঝগড়া করো, দাদাকে বকো, একদম ভালোবাসো না, তাই তুমি আনরোম্যান্টিক, বুঝলা দাদি যান? আতিয়ার এমন কথা শুনে মিসেস মোহনা আর নাফিস সেলিম হো হো করে হেসে দিল। ওদের এইভাবে হাসতে দেখে আতিয়া বোকাভাবে বলল, কি হলো, তোমরা হাসছো কেন? কি ভুল বললাম আমি? নাফিস সেলিম হাসি থামিয়ে বলল, ঠিক বলছিস দাদুমণি, তোর দাদিজান আসলেই আনরোমান্টিক। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, কিন্তু তোমরা হাসছো। হ্যাঁ, কারণ তোর দাদিজান। মিসেস মোহনা নাফিস সেলিমকে কথা বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলল, চুপ কর দাদা। আর নাতনি মিলে আমার সামনে আমার নামে বদনাম গায়ে হচ্ছে। আতিয়াকে কথা বলতে না দিয়ে মিসেস মোহনা বলল, চুপ কর, তুই স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা। এমন কথা শুনে আতিয়ার মুখের রিয়াকশনটা একদম ফাটা বেলুনের মতন করে খেতে লাগলো। আতিয়ার এমন মুখ দেখে নাফিস সেলিম মুখ টিপে হাসতে লাগলো। তখনই মিসেস মোহনা বলল, তুমি এমন হাসছো কেন? তাড়াতাড়ি খাও আর দাদুমণিকে নিয়ে স্কুলে দিয়ে আসো। মিসেস মোহনার পরপর ধমকে আতিয়া আর মিস্টার নাফিস আর কোনো কথাই বলল না। তারপর তারা খাওয়া শেষ করে মিসেস মোহনার থেকে বিদায় নিয়ে চলে গেল। রাগ করছিস কেন প্রাণ ভোমরা? এই দেখ, তুই রেগে থাকলে আমার একদম ভালো লাগে না। ফারিয়া আতিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, আমি কে হই তোর যে রাগ করব? উফ প্রাণ ভোমরা, রাগ করিস না প্লিজ। তুই তো আমার প্রাণ ভোমরা, তুই যদি রেগে থাকিস তাহলে আমি কেমনে বাঁচবো বল তুই? কেন? আমি না থাকলে তুই বাঁচবি না কেন? তোর তো জামাই আছে, যা না জামাইয়ের কাছে। আমার কাছে কি করছিস? আতিয়া এইবার ফারিয়ার সামনে গিয়ে 2 হাত কানে দিয়ে একটা ইনোসেন্ট ফেস করে বলল, প্রাণ ভোমরা দেখ, আমাদের সম্পর্কে কোনো সরি বা থ্যাঙ্কস বলা নেই, তাই আমিও তোকে এখন সরি বলবো না। তবুও শোন, তুই আমার প্রাণ ভোমরা, তাই তোকে ছাড়া আমি বাঁচবো না। আর জামাই জামাই বলবি না, ওই নির্জীব ব্যাটা মানুষ আমার ঠোঁটের উপর যুদ্ধ চালিয়েছে। আতিয়ার ইনোসেন্ট ফেস দেখে ফারিয়া গলে গেল, কিন্তু পরক্ষণেই ঠোঁটে যুদ্ধের কথা শুনে ফারিয়া চোখ বড় বড় করে আতিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি জানো? তোর ঠোঁটের উপর যুদ্ধ হয়েছে? আতিয়া কান্না কান্না ফেস নিয়ে বলল, আর বলিস না প্রাণ ভোমরা, আগের দিন আমাকে টানতে টানতে ওই নির্জীব মানুষ ওর কোন বাড়িতে নিয়ে গিয়ে আমার ঠোঁটের ওপর 10 মিনিট ধরে যুদ্ধ চালিয়েছে, আবার আমার পেট হাতড়িয়ে দিয়েছে। আর আতিয়াকে কথা বলতে না দিয়ে ফারিয়া তাড়াহুড়ো করে বলল, জানো তোকে এইসব করলো কেন জিজু? আতিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, শাস্তি দিয়েছে।
কেন? আগের দিন ফাংশনে নাচ করছিলাম, আর নাচ করতে গিয়ে শাড়ি পেটের ওপর থেকে সরে গিয়েছিল, তাই। আর আমাকে শাস্তি দেওয়ার পরে ওয়ার্নিং দিছে, আর যদি নাচি তাহলে এর থেকে বেশি শাস্তি দেবে। ফারিয়া আতিয়ার কাঁধে হাত রেখে বলল, ইস, দেখেছিস আমার জিজু কত ওভার পজিটিভ তোর উপর। আই মিন, তোকে নিয়ে জেলাসি ফিল করে। উফ, কি দারুণ। ফারিয়ার কথা শুনে আতিয়া মুখ কুঁচকে ফেলে বলল, চুপ কর তুই। ওই নির্জীব মানুষ আমাকে নিয়ে জেলাসি ফিল, এটা আমাকে মানতে হবে? মানতে হবে না, মেনে নে। চুপ করেন ম্যাম, এইবার ক্লাসে চলেন। এই বলে ওরা দুজনই ক্লাসে চলে গেল। রাতের শেষ প্রহর। এমন সময় সারা শহর জুড়ে কেউ তাহাজ্জুদে নামাজ পড়ছে, কেউ বা তার প্রিয় মানুষদের সাথে একান্তিত কিছু সময় কাটাচ্ছে, আবার কেউ গভীর ঘুমে আচ্ছন্ন আছে। এদের মধ্যে আতিয়া যে গভীর ঘুমে ব্যস্ত, সে বেডে শুয়ে আছে আরাম করে, হাত পা এইদিক ওইদিক ছড়িয়ে। আতিয়া বেডে শোয়ার কারণ আজ 1 সপ্তাহ হলো আবরার বাসায় নেই। সে যে আতিয়াকে শাস্তি দিয়ে চলে গেল আর আসেনি। মিসেস মোহনার কাছ থেকে আতিয়া শুনেছে সে নাকি তার বিজনেস মিটিংয়ে আছে, তাই ইউএসএ গেছে, কবে আসবে জানি না। তাই তো আতিয়া মনের সুখেই 1 সপ্তাহ ধরে ঘুমায় বেডে। আতিয়া স্বপ্ন দেখছে ও একটা সুন্দর প্রাসাদে আছে, আর ওর পরনে রাজকুমারীদের পোশাক, যেন ও এই রাজপ্রাসাদের রাজকুমারী। আতিয়া প্রাসাদের বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা ছেলে আসলো। তার পোশাকও রাজবংশের, হয়তো কোনো দেশে রাজা বা রাজকুমার। ছেলেটা আতিয়ার সামনে আসতে আতিয়া সেই ছেলের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ না, আতিয়ার নির্জীব মানুষ ওরফে আবরার ফাহাদ। আতিয়া এটা দেখে অবাক হয়ে গেল, তার মধ্যে ঘুমের ঘরে ভ্রু কুঁচকে ফেলল। এইদিকে আতিয়াকে ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে যেতে দেখে একজন গভীরভাবে সেই কুঁচকে যাওয়া ভ্রুযুগল দেখতে লাগলো। আতিয়া যখন ছেলেটাকে দেখে অবাক হলো, তখন ছেলেটা আতিয়ার সামনে এসে হাঁটু মুড়ে বসে বুকে 1 হাত রেখে আতিয়ার দিকে তাকিয়ে বলল, হেই রাজকুমারী আতিয়া, আপনি কেমন আছেন? আমি সানশাইন রাজ্যের রাজকুমার ফাহাদ। আমার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি চাই আমার সাথে আপনার বিয়ে হওয়ার আগে আমি আপনাকে প্রপোজ করব। আপনি কি আপনার মনের রাজত্বের রাজা হতে আমাকে দেবেন? আপনার প্রিন্স চার্মিং হতে দিবেন? আমি সারা রাজ্যের রাজা হতে পারি, কিন্তু আপনার রাজ্যের রাজা হলে নিজেকে ধন্য মনে হবে। আপনি কি আমাকে আপনার রাজ্যের রাজা হতে দিবেন? সবসময় সুখ দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকবেন? আপনি কি আমাকে বিবাহ করবেন? নির্জীব মানুষের মুখে এমন রোমান্টিক কথা শুনে আতিয়া খুশি হলো অনেক। সেই খুশি ঘুমের মধ্যে মুখে প্রকাশ করলো। আতিয়া ফাহাদের উত্তর দিতে যাবে এমন সময় দেখলো কোথা থেকে সমুদ্র জল চলে আসলো তাদের মাঝে। তারপর আতিয়া ভয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো। আতিয়া ঘুম থেকে উঠে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওর মনে হচ্ছিল ও সত্যি সত্যি ডুবে গিয়ে মারা যাবে। আতিয়া নিজের চুল মুখ থেকে সরাতে গিয়ে দেখে চুল ভিজা। আতিয়া এবার তার জামাকাপড় দেখে সব পানি দিয়ে ভিজে গেছে, এমনকি বেডও ভিজে গেছে। আতিয়া যখন এসব দেখছিল, তখনই কেউ গভীর কণ্ঠে আতিয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? একবার বারণ করেছি না যে আমার বেডে শোবে না? আমি বেড শেয়ার করি না, কথা কানে যায় না নাকি? কোনো পুরুষালীর ভারী কণ্ঠ স্বর শুনতেই আতিয়ার সামনে তাকিয়ে দেখল মাত্র স্বপ্নে দেখা মিস্টার আবরার ফাহাদ রিয়েল লাইফে হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে সে ভিজে যাওয়ার মূল ক্রেডিট হলো মিস্টার নির্জীব মানুষ। আতিয়াকে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে আবরার বলল, স্টুপিড গার্ল, এইভাবে তাকাতে নিষেধ করেছি, আমার মেয়েতে অ্যালার্জি আছে। আবরারের এমন কথা শুনে আতিয়া থতমত খেয়ে যায়। তারপর তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। আবরার এইবার বলে, কি হলো, এখনো বেড থেকে নামছো না কেন? আপনি আমাকে ভেজালেন কেন? প্রশ্নের উত্তর না পেয়ে উল্টে প্রশ্ন করায় আবরার রেগে যায়। তারপর বলে, হাউ ডিয়ার ইউ, সাহস তো কম না? আমার প্রশ্নের অ্যান্সার না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছো। আবরারের রাগী কণ্ঠস্বর শুনে আতিয়া ভয় পেয়ে গেল, তবুও সেটা আবরারের সামনে প্রকাশ করল না। না মানে, আপনি আমাকে এইভাবে এই শীতের মধ্যে ভিজিয়ে দিলেন কেন? আমার কত সুন্দর স্বপ্ন, তাও এইভাবে ডুবিয়ে মারলেন। হাউ স্ট্রেঞ্জ। এই মেয়ে নামো,
আমার বেড থেকে তাড়াতাড়ি। আতিয়া বেড থেকে নামতে নামতে বলল, নামছি। বেডে মনে হয় হীরা জহরত রাখা, সেজন্য আমার বেডে আসা যাবে না। আবরার আতিয়ার কথায় পাত্তা না দিয়ে বেডের ভিজা বিছানা সরাতে সরাতে বলল, আমার বেডে কোনো গায়ে পড়া মেয়ের জায়গা নেই। আর মেন কথা, আমার মেয়েতে বড্ড অ্যালার্জি। যত দূরে থাকবে ততই নিজের জন্য ভালো হবে মেয়ে। আতিয়া ওয়ার্ডরোব থেকে একটা 3 পিস বের করে ওয়াশরুমে যেতে যেতে বলল, কি এক নির্জীব মানুষ যে তার কাছে না গেলে মনে হয় আমার চলবেই না, যত সব। এই বলে আতিয়া ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজাটা জোরে শব্দ করে লাগিয়ে দিল। এইদিকে আবরার আতিয়ার বলা একটি কথা মাথায় ঘুরপাক খাওয়া হচ্ছে। শেষমেশ মুখে বলে ফেলল, নির্জীব মানুষ। সূর্যের মতো তেজ তোমার, চাঁদের মতো করো ঝলমল, তিমিরে ঢাকা আধার রাতে তোমাকে খুঁজি বারবার, মনের মাধুরী মিশে আছো তুমি শতবার, এইভাবে না খেলে ধরা দাও এই জোছনায়। বাবা, প্রাণ ভোমরা, এত ছন্দময় কথা কার জন্য? আমার জামাই জানের জন্য। আতিয়া ভ্রকুচকে বলল। কে তোর জামাই? ফারিহা চোখ বন্ধ করে বলল। তাহসিন রাকিব। আতিয়া ফারিহার পিঠে হালকা থাপ্পড় মেরে বলল, শালি, ওই তাহসিন সাকিবের ভূত লেগেছে তোর। জানো, নামটা অন্তত ঠিক বল। তাহসিন রাকিব, নট সাকিব। ওই হলো একটা হুম, হলো একটা না, ও আমার জান পরাণ, আমার কলিজা, আমার কিডনি, আমার ফুসফুস, আমার হাত, আমার পা, কান, নাক, চুল, ঠোঁট, জিভ, আর কিছু থাকলেও সেগুলো। ফারিহার কথা শুনে আতিয়া মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, এই পাগল মাইয়াকে দিয়ে আমি কি করব এখন? আতিয়ার কথায় ফারিহা ভাবলেশীনভাবে বলল, বেশি কিছু না জানো, জাস্ট আমার প্রাণপ্রিয় পরাণের স্বামী তার কাছে আমাকে দিয়ায়, তাহলেই হইবে। আতিয়া এবার ফারিহার দিকে তাকিয়ে বলল, প্রাণ ভোমরা, তুই জানিস তুই একদম পাগল হয়ে গেছিস। তোকে এইবার পাবনায় ভর্তি করাতে হবে। ফারিহা চোখ বন্ধ করে এক হাত বুকে দিয়ে পড়ল। জানো, আমি পাগল হয়ে গেছি, সেটা তাহসিন রাকিবের জন্য। এখন পাবনায় ভর্তি করালে আমি জীবনেও সুস্থ হব না। আমার এই পাগলামি কোনো পাগলের ডাক্তার না, স্বয়ং আমার তাহসিন রাকিব ঠিক করতে পারবে। আচ্ছা। ফারিহা চোখ খুলে বলল, কি আচ্ছা? এই যে তোর বিয়ে করার ভূত লাগছে, আন্টিকে বলতে হবে বিয়ে দেওয়ার জন্য। সমস্যা নেই, বলে ফেল, কিন্তু ছেলেটা যেন তাহসিন রাকিব হয়। বাল করছিস কেন 100 বার? কি? আতিয়ার রাগে উঠে যেতে যেতে বলল। তোর জামাইয়ের। আতিয়ার পিছু পিছু ফারিহা যেতে যেতে নাকা কান্নার ভান ধরে বলল, হায় আল্লাহ, আমার জামাইয়ের! আমি জানলাম না, তুই জানলি কিভাবে? এই তুই কি? ফারিহাকে কথা শেষ করতে না দিয়ে আতিয়া বলল, এই মেয়ে চুপ কর, তোর জামাইকে আমি কই পাবো? ফারিহা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে ঠিক আছে, কিন্তু তোকে আমি কোনো দিনও বলতে শুনিনি। এই মেয়ে, এটা কবে শিখলি? ফারিহার কথা শুনে আতিয়া ওইভাবে থেকেই বলল। ওই নির্জীব মানুষ থেকে। ফারিহা বাহবা দিতে দিতে বলল, বাহ বাহ, খুব উন্নতি হয়েছে দেখছি আমার জানুটার। জিজুর সাথে থেকে জিজুর কথার স্টাইল এখন আমার উপর অ্যাপ্লাই করছিস। সাবাস বেটা, সাবাস। মুখ ফুসকে যে কি বলে ফেলেছে এটা এখন স্মরণে আসলো ফারিহার কথা শুনে। তাই আতিয়া নিজের মনে মনে বলল, শেষমেশ ওই নির্জীব মানুষের ছোঁয়া লাগলো আমার। সিজি এএফ আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে বারবার। তোরা কি করছিস? একটা কাজও ঠিকভাবে করতে পারছিস না কেন শোয়ারা বাচ্চারা? একটা লোক ভয়ে ভয়ে সামনের ব্যক্তিটিকে বলল, বস বস, আসলে আসলে কি আসলে আসলে বলছিস? যা বলার ক্লিয়ারভাবে বল, নয়তো আমার রিভলভারে যে কয়টা গুলি এখন আছে সব কয়টা তোর বুকের বাম সাইডে ঘর বাঁধবে। বস লোকটির হুঙ্কার ছাড়া কথায় সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। কেউ কেউ কেঁপে কেঁপে উঠল। সবার মধ্যে থেকে রিজাউল নামক এক বডিগার্ড বসের সামনে এসে মাথা নিচু করে বলল,
বস, আমরা সব প্ল্যান মাফক করছি, বাট সে কিভাবে যেন আমাদের সব প্ল্যান জেনে ফেলেছে, তাই আমাদের প্ল্যান প্রতিবার বিফলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রু আছে, যে আমাদের প্ল্যানের যা খবর সব এএফ এর কাছে পাচার করে দিচ্ছে। রেজাউলের এমন কথা শুনে বস লোকটি আবারও হুঙ্কার ছেড়ে বলল, আমার খেয়ে আমার পরে আমার পেছনে ছুরি, আমি তাকে খুন করে ফেলবো, একদম বিনা কষ্টে খাতির যত্ন করে। কে আমার নুন খেয়ে আমার পেছনে ছুরি মারছিস? ভালো চাস যদি বেরিয়ে আয়, নয়তো আমি একবার খুঁজে পেলে তাকে আমার টেকনিকে মারবো। আর তোরা জানিস নিশ্চয়ই আমার ক্ষমতা, 5 মিনিট সময় ও লাগবে না খুঁজতে। বস লোকের হুঙ্কারে আবারও সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। এর 2 মিনিট স্তব্ধ রইল। এমন পরিবেশের মধ্যে একটা ছেলে বস নামক লোকের সামনে আসলো। এটা দেখে বস নামক লোকটি বলল, শুয়োরের বাচ্চা, তাহলে তুই এএফকে প্রতিনিয়ত খবর পাঠাচ্ছিস? লোকটি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল। জি বস। বস লোকটি তার রিভলভার বের করে লোকটির বুক বরাবর টার্গেট করে বলল, আমার খেয়ে আমার পরে আবার আমার খবর অন্যকে দিস, ইজ ভেরি ব্যাড। এখন উপরে গিয়ে এএফ এর জন্য কাজ করিস, বাই বাই। এই বলে বস শ্যুট করে দিল। আর সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। তারপর বস নামক লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার খেয়ে আমার পরে অন্যকে সাহায্য করা, তাই শুধু ট্রেলার দেখালাম। এইবার আর কেউ এমন কাজ করলে ডাইরেক্ট সিনেমা দেখাও, গট ইট? সবাই এটা শুনে শুধু মাথা নিচু করে রইল। কেউ কোনো কথাই বলল না। কিন্তু এদের সবার মধ্যে বস নামক লোকটির কথা আর ট্রেলার দেখে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, ট্রেলার যদি তুই দেখিয়ে থাকিস, তাহলে সিনেমা দেখার জন্য হলেও আমি অপেক্ষা করব। কারণ ট্রেলার তোর হলেও সিনেমা সম্পূর্ণ অন্যজনের। দাদিজান, ও দাদিজান। কি হয়েছে দাদামণি? দাদাজান কোথায়? মিসেস মোহনা সোফায় বসতে বসতে বলল, তুই জানিস না তোর দাদাজান এখন অফিসে আসে। ভুলে গেছিলাম দাদিজান। মাথায় তেল দিব। কি অবস্থা চুলের? আতিয়া এবার সোফা থেকে নেমে নিচে বসলো আর মিসেস মোহনা আতিয়ার মাথায় তেল দিয়ে দিল। তারপর সুন্দর করে বিনি গেঁথে দিল। আচ্ছা দাদিজান, একটা কথা বলি। দাদামণি বলে ফেলো। তোমার আর দাদাজানের বিয়ে কিভাবে হয়েছিল? মিসেস মোহনা এই কথা শুনে বলল, সে অনেক কাহিনী। আতিয়া নিচ থেকে উঠে আবারও সোফায় বসে মিসেস মোহনা 2 হাত ধরে বলল, প্লিজ দাদিজান, প্লিজ বলো, বেশি বড় না, শর্টকাট এ বলো। আতিয়ার এমন জোরাজোরিতে মিসেস মোহনা মুচকি এসে বলল, আচ্ছা বাবা, আচ্ছা আমি বলছি। তাড়াতাড়ি বলো। মিসেস মোহনা বেগম এবার বলতে শুরু করলেন, বাই। কি হয়েছে আরিফ? ভাই, আমাদের যে লোক ব্ল্যাক ডেমিন গ্রুপে ছিল আমাদের খবর পাঠানোর জন্য, তাই কি হয়েছে? ভাই, অরিস তাকে কট করেছে। আরিফের কথা শুনে এএফ ডান হাতের তর্জনী আঙুল দিয়ে কপালের এক পা স্লাইড করতে করতে বলল, লাশ কোথায়? ভাই, দাফনের কাজ চলছে। ও আসুন, ওর পরিবারের যাবতীয় খরচ আমার ফোন থেকে নিবি, আমি দিব, ওকে? জি ভাই। এএফ আর দাঁড়ালো না সেই জায়গায়, গাড়িতে উঠে বসলো। এএফ এর সাথে আরিফও উঠে বসলো। তারপর তারা অজানা গন্তব্যে পাড়ি জমালো। তোর দাদাজানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট ছিলাম। একদিন আমি আমার ক্লাস ফ্রেন্ডদের সাথে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছিলাম। আমার ক্লাস ফ্রেন্ডের মধ্যে আমরা 3 জন মেয়ে 2 জন ছেলে ছিলাম। তো আমরা ঘুরতে গেছিলাম পার্কে। গিয়ে আমরা সবাই মিলে ঠিক করি একটা খেলা খেলবো। তো ওটা ছিল যা বলবে তাই করতে হবে, এর মানে ট্রুথ জিয়ার বাদ।
ট্রুথ ছিল না। প্রথম দানেই আমার পালায় এমন একটা ডিয়ার দিল, সেটা কি আর বলবো। আতিয়া গালে হাত দিয়ে বলল, কেন দাদিজান, কি ডিয়ার দিয়েছিল তোমাকে? আমার ডিয়ার দেশে একটা ছেলেকে গিয়ে প্রপোজ করতে হবে, তাকে বলা যাবে না। মানলাম, তাদের ডিয়ার এবার আমাকে দেখিয়ে দিল কাকে প্রপোজ করতে হবে। আমি সামনে গিয়ে তাকে একটা ছেলের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। আমি এবার আমার বন্ধু থেকে একটা লাল গোলাপ নিয়ে তার কাছে গেলাম। তারপর ওই ছেলেটাকে সামনে ফুলটা ধরে বললাম, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আতিয়া ওইভাবে থেকেই উত্তেজিত হয়ে বলল। তারপর তারপর কি হলো দাদিজান? ছেলেটা কি বললো? মিসেস মোহনা মুচকি হেসে বলল, ছেলেটা এমন প্রস্তাবে হতভম্ব হয়ে গেল। সে হয়তো বুঝতে পারেনি এমন বলবো। আমি কিছু বলিনি, বলছি না, কারণ আমাকে বলা হয়েছে সে কোনো মতো বলা যাবে না, এটা ডিয়ার। আমি আর ওই ছেলে 2 মিনিট যাওয়া চুপ ছিলাম। তারপর হুট করে ছেলেটি বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা বলতে গিয়েও আমি বলতে পারিনি। যদি তুমি রিজেক্ট করো আমি সহ্য করতে পারবো না, তাই আমি কিছু বলিনি। শুধু তোমার পিছু পিছু ঘুরতাম যে কোন দিন তুমি এসে আমাকে এইভাবে বলবে, বা সঠিক সময়ের অপেক্ষা। আর আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমায় বিয়ে করবে? আমার অর্ধাঙ্গিনী হবে, আমার সুখ দুঃখের সাথী হবে, বুড়ো বয়সে একসাথে বসে আমার গল্প করার সঙ্গী হবে কি? আমি তো একদম হা হয়ে গেছি। মানে আসলাম ডিয়ার হিসেবে প্রপোজ করতে, এবার আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি সেই দিন কোনো কথা না বলে সোজা চলে গেছিলাম। তারপর কি হলো? তারপর সেই ছেলে তার পরিবার নিয়ে আমার বাসায় আসে, এসে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে ভালো, বিজনেস করে, ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই আমার বাবাও রাজি হয়ে যায়। আর তারপর বিয়ে হয়ে গেল তো দাদাজানের সাথে। ও মা গো, তার মানে দাদাজান তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতো। উফ দাদিজান, আমার দাদাজান দেখেছো কত ভালোবাসে তোমায়। তোমাকে প্রপোজ করেনি যদি তুমি রিজেক্ট করো সেই ভয়ে। এটা ঠিক, তো দাদাজান আমাকে এখনো ভয় পায়। এই মেয়ে সব কি? আতিয়া কারোর কণ্ঠস্বর শুনে যেভাবে আছে সেইভাবেই পিছনে ঘুরল। ঘুরে দেখলো আবরার রুমের দরজার কাছে দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এইদিকে আবরার রুমে এসে দেখে আতিয়া চুল ছেড়ে দিয়ে কি যেন একটা করছে বেডের কাছে দাঁড়িয়ে। তাই মূলত আবরার প্রশ্নটা করল, কিন্তু আতিয়া যখন সামনে ঘুরল, আতিয়াকে দেখে আবরারের সুগার ফল হতে লাগলো। এই শীতের মধ্যেও যেন আবরার ঘেমে যাচ্ছে। হাঁসফাঁস লাগছে আতিয়াকে এইভাবে দেখে, তবুও থমকে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিয়া একটা সাদা শার্ট পরে আছে। শার্টটা আবরারের, তাই আতিয়ার হাঁটু পর্যন্ত চলে আসে। সেই জন্য আর ট্রাউজার পরেনি, ওইভাবে শার্ট জড়িয়ে আছে। আর শার্টের ওপরে 2টা বোতাম খোলা, যার দরুন আতিয়ার মেয়েলি অবয়ব আবরারের পুরুষ সত্তাকে জাগিয়ে তুলছে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে আবরারের। আবরার দরজা থেকে সরে রুমের ভেতরে ঢুকে দরজা জোরে লাগিয়ে দিল, যার দরুন আতিয়া কেঁপে উঠল। আবরার ওইভাবে আতিয়ার কাছে গেল, গিয়ে আতিয়ার কোমরের ভাঁজে এক হাত দিয়ে আতিয়াকে নিজের কাছে আনলো। আবরারের এমন টানায় আতিয়া হুমড়ি খেয়ে আবরারের বুকে গিয়ে পড়ল। আতিয়া আর আবরারের মাঝে কোনো দূরত্ব নেই, একদম ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে তারা। আতিয়া আবরারের বুক থেকে মাথা উঁচু করে আবরারের দিকে তাকালো। আবরারের চোখে চোখ রাখলো আতিয়া। আজ পর্যন্ত আতিয়া আবরারের চোখে রাক্ষোভ দেখেছে সবসময়ের জন্য, কিন্তু আজ আতিয়া আবরারের চোখ একদম শীতল ঠান্ডা দেখল। যে চোখের দিকে তাকালে অনেক রহস্য আছে এই মানুষটার ভিতরে, সেটা আতিয়া উপলব্ধি করছে। আমাকে সিরিয়াস করছিস তোর এই মাতাল করা রূপ দেখিয়ে? আবরারের কথার মানে আতিয়া তেমন একটা বুঝতে না পারলেও সে বলল, আপনাকে সিডিউস করার আমার কোনো ইচ্ছা নেই, আর এমনিতেই আপনার তো মেয়েতে অ্যালার্জি, তাহলে আমার রূপ দেখে মাতাল হবেন কেন? আমাকে এই রূপ দেখিয়ে উন্মাদ বানিয়ে টেরা উত্তর দিচ্ছিস? মোটেও না, আপনাকে আমি আমার রূপ দেখিয়ে মোটেও উন্মাদ বানাচ্ছি না। আর হ্যাঁ, আপনি কি আমার এই রূপ দেখে কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন নাকি? আতিয়ার এমন কথায় আবরা থতমত খেয়ে গেল।
আবরার তাই আতিয়াকে ছেড়ে দিয়ে রাগ নিয়ে বলল, তোর মতো মেয়েকে দেখে এই আবরার ফাহাদ কন্ট্রোললেস হয়ে যাবে। এটা দিবা স্বপ্নই থাকবে, বাস্তবে পূরণ হবে না। আর তুই আমার শার্ট পরেছিস কেন? তোকে আমার জিনিসে হাত দেওয়ার সাহস দিছে কে? কি হলো? অ্যান্সার মি। শেষের কথাটা আবরার এত জোরে বলায় আতিয়া কেঁপে উঠল। আতিয়া এবার তোতলাতে তোতলাতে বলল, আসলে আসলে আতিয়াকে কথা শেষ করতে না দিয়ে আবরার জোরে চিৎকার করে বলল, হোয়াট? আসলে আসলে এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা। আর কোনো দিন যেন আমার রুমের আশেপাশে না দেখি। বেরিয়ে যা এক্ষুনি, ইমিডিয়েটলি আউট। আবরারের এমন অপমানজনক কথায় আতিয়া কান্না করে দিল, যা দেখে আবরার আরও রেগে গেল। সে আতিয়ার বাহু শক্ত করে চেপে ধরে রুমের বাইরে নিয়ে এসে এক প্রকার ছুঁড়ে মারল, যার দরুন আতিয়া নিচে মেঝেতে পড়ে গেল। আর কোনো দিন যদি তোকে আমি আমার রুমের আশেপাশে দেখি, আই সোয়ার আমি যে কী করব তোকে সেটা তুই কল্পনায়ও আনতে পারবি না। আর তোর ন্যাকা ফ্যাস ফ্যাস করে কান্না তোর নাগরদের গিয়ে দেখবি গলে ক্ষীর হয়ে যাবে। আমার সামনে একদম দেখাবি না, আমার মন গলবে না, বরং তোর ক্ষতি করতে চাইবে। মাইন্ড ইট, আউট। এই বলে আবরার আতিয়ার মুখের ওপর জোরে দরজা লাগিয়ে দিল। আর আবরারের করা এত অপমান সহ্য করতে না পেরে আতিয়া ওইখানে বসে কান্না করতে লাগলো। ওইভাবে কত সময় বসে যে কান্না করেছে তার ঠিক নেই। এদিকে হাড় কাঁপানো শীত আর কান্নার ফলে আতিয়া সেন্সলেস হয়ে পড়ে রইল আবরারের রুমের সামনে। সেদিনের পরে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আতিয়া জ্বরে কোনো হুঁশজ্ঞান ছিল না। আজ একটু সুস্থ লাগছে, তবুও বেডে শুয়ে আছে, উঠতে পারছে না, শরীর দুর্বল খুব। আতিয়াকে সেই দিন আবরার রুম থেকে বাইরে বের করে দেওয়ার পরে অতিরিক্ত কান্না আর শীতের জন্য ওইভাবে জ্ঞান হারিয়ে পড়েছিল। সারা রাত ওইভাবে পড়েছিল আতিয়া। ফজরের আজান দিলে মিসেস মোহনা নামাজ পড়ে নিচে নামছিল নাস্তা করার জন্য। পথমধ্যে এসে আবরারের রুমের দিকে তাকিয়ে দেখে আতিয়া জড়সড় হয়ে শুয়ে আছে। এটা দেখে মিসেস মোহনা বেগম আতকে উঠল। সে দৌড়ে আতিয়ার কাছে গেল। আতিয়ার কাছে বসে আতিয়াকে ডাকতে গেলেই দেখে আতিয়ার সারা শরীর ঠান্ডায় নীল হয়ে গেছে আর জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিসেস মোহনা এসব দেখে কান্না করে দিল। তারপর আতিয়াকে ডাকতে লাগলো, কিন্তু আতিয়া উঠছে না দেখে মিসেস মোহনা এবার চিৎকার করে আতিয়ার নাম ধরে ডাকলো। আতিয়া দাদুমণি। মিসেস মোহনার চিৎকার শুনে রুম থেকে মিস্টার নাফিস বেরিয়ে আসলো। এসে দেখে তার বউ আর আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে মেঝেতে বসে। এদিকে চিৎকারের আওয়াজ শুনে আবরার ঘুম ঘুমু চোখে দরজা খুলো। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো ওর দরজার সামনে ওর দাদি আতিয়াকে কোলে নিয়ে কান্না করছে, আর তার পাশে ওর দাদা বসে আতিয়ার কপালে হাত দিয়ে চেক করছে। আবরার এইসব দেখে বিরক্তিকর কণ্ঠে বলল, কি হচ্ছে কি এইখানে? আবরারের কথা শুনে মিসেস মোহনা আবরারের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, দাদু ভাই, এসব কি করে হলো? আতিয়া রুমের বাইরে কি করছিল? আবরার বিরক্তিকর কণ্ঠে বলল, আমি কি করে জানবো ও ওইখানে কি করছিল? রুমে তো তুই ছিলি, তাহলে আতিয়া এখানে? মিসেস মোহনাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, আমি বের করে দিয়েছি ওকে আমার রুম থেকে। আর কোনো দিন যেন ও আমার রুমে আসে না, এটা ভালোভাবে বলে দিবে ওকে। আর তোমাদের নাটক শেষ হলে এখান থেকে যেতে পারো, আমার ঘুম লাগছে। এই বলে আবরা জোরে রুমের দরজা লাগিয়ে দিল। এইসব দেখে মিসেস মোহনা আর মিস্টার নাফিস শুধু একে অপরের দিকে তাকালো, কেউ কোনো কথাই বলল না। তারপর মিস্টার নাফিস আতিয়াকে কোলে নিয়ে অন্য একটা রুমে আনলো, যেটা আবরারের রুম থেকে 3টে রুম পড়ে। আতিয়াকে বেডে শুইয়ে দেওয়ার পর মিস্টার নাফিস ডাক্তারকে কল দেয়। ডাক্তার এসে আতিয়াকে চেক আপ করে, তারপর জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেয় আর জলপট্টি দিতে বলে। ডাক্তার চলে যেতেই মিসেস মোহনা আতিয়ার মাথার কাছে বসে কান্না করতে করতে মাথায় জলপট্টি দিতে লাগলো। আজ 2 দিন ওইভাবে বেহুশ থাকার পরে আজ জ্ঞান আসলো আতিয়ার। এই 2 দিনে আবরার একবারের জন্য আতিয়াকে দেখতে আসেনি। আতিয়াও কারোর কাছে আবরারের কথা জিজ্ঞাসা করেনি। আতিয়া বেডে চুপচাপ হেলান দিয়ে বসে আছে, আর জানালা দিয়ে বাইরে তিমিরে ঢাকা রাতের আধারে
সুন্দর গোল যাত্রাকে দেখছে। এখন বাজে রাত 9:55। এত সময় ধরে মিসেস মোহনা আতিয়ার পাশে বসেছিল। মাত্র উঠে গেল আতিয়ার জন্য রাতের খাবার আনতে। আতিয়া যখন বাইরে রাতের প্রকৃতি দেখতে ব্যস্ত, তখন হুট করে ওর রুমে কেউ আসলো।